ব্যক্তি, কোন বুদ্ধিজীবী কখন কিভাবে কোন ঘটনার প্রতিবাদ করবেন এটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। বুদ্ধিজীবী, সুবিধাবাদী বুদ্ধিজীবী যে কথাটি আহমদ ছফা বলে গেছেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন শুনলে বাংলাদেশের কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানি ছিলেন বিদ্বেষের কারণে নয়, প্রয়োজনে। এখন অধিকাংশ বাঙালি হয়েছেন সেও ঠেলায় পড়ে। 2025 সালের অক্টোবর মাসে যখন আসলে আমি কথা বলছি, আমরা আসলে খুব একটা স্বস্তির মধ্যে খুব সম্ভবত নেই। আমাদের মধ্যে রাজনৈতিক বিভক্তি, সামাজিক অসহিষ্ণুতা, অপরাধের প্রবণতা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা আমার ধারণা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককেই আসলে আচ্ছন্ন করে রেখেছে। এবং সবাই আসলে আমরা জানি না যে আমরা আসলে কোন পথে এগোচ্ছি। একটা নির্বাচনের কথা বলা হচ্ছে আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতে। তো সেই নির্বাচন নিয়েও অনেকেই আশাবাদী, কিন্তু আবার এর বিপরীতে অনেক সংশয়বাদীও রয়েছেন। তো নানা বিষয় দেখছি সমাজের মধ্যে, তো নানা বিষয় নিয়ে আলোচনাও চলছে। তো এই আলোচনা সমালোচনা নানা কিছুকে ব্যাখ্যা করার জন্য আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি, এবং আমার পড়াশোনা করার একটা বড় জায়গা হচ্ছে আহমদ ছফা, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসটা একটু আপনাদের পাঠ করে শোনাতে চাই। এটা প্রকাশিত হয়েছিল গণকণ্ঠ পত্রিকায়। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসে আহমদ ছফা বলছেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন শুনলে বাংলাদেশের কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানি ছিলেন বিদ্বেষের কারণে নয়, প্রয়োজনে। এখন অধিকাংশ বাঙালি হয়েছেন সেও ঠেলায় পড়ে। কোলাবোরেটরদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্ধভাবে হলেও ইসলাম, পাকিস্তান ইত্যাদিতে সত্যি সত্যি বিশ্বাস করে। আবার স্বাধীন বাংলাদেশের চতুস্তম্ভের জয়ধ্বনি দিচ্ছেন এমন অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা সারা জীবনে কোনো কিছুতেই যদি নির্দ্বিধায় বিশ্বাস করতে পেরেছেন, সেই বস্তুটির নাম সুবিধাবাদ। মামুলিভাবে বলা হয়ে থাকে বুদ্ধিজীবীরা তো সুবিধাবাদী, সুতরাং তাদের কোনো কর্ম নিয়ে হইচই করা পণ্ডশ্রম। সুবিধাবাদী বুদ্ধিজীবীদের চারিত্রিক বৈশিষ্ট্য কথাটা যদি সর্বাংশে সত্য হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে সমাজে ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা, উচিত অনুচিতের মধ্যে কোনো প্রভেদ নেই। একটা সমাজের একটা বিরাট পরিবর্তনের পূর্বাহ্নে বুদ্ধিজীবীদের কি ভূমিকা গ্রহণ করা উচিত? বাংলাদেশের আজকের যারা নামকরা বুদ্ধিজীবী, তারা কি আদৌ তাদের ভূমিকা পালন করেছিলেন? প্রমাণ হাতের কাছেই রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কিছু কিছু পোশাকি ভূমিকা পালন করেছেন, এ কথা স্বীকার করতেই হবে। যেমন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র সাহিত্যের উপরে হামলা, বর্ণমালা সংস্কার প্রচেষ্টা প্রশ্নে বাংলাদেশের বুদ্ধিজীবীরা একাট্টা হয়ে সামরিক সরকারের আরোপিত সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এই দিকটাকে আমরা পোশাকি বলেছি, কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এত অধিক হারে প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলেন যে বুদ্ধিজীবীদের চুপ করে থাকার কোনো উপায় ছিল না। তারা প্রতিবাদ করেছেন, কিন্তু প্রতিবাদ করার কারণে দু একজন ব্যতিক্রম ছাড়া কাউকে চাকরি হারাতে হয়েছে অথবা জেলে যেতে হয়েছে এমন কোনো মানুষের নাম আজও জানার সৌভাগ্য হয়নি। অথচ শিল্প, সংস্কৃতি ও সমাজের এমন অনেক গভীর বিকট হা করা প্রশ্ন ছিল, যেসব বিষয়ে একজন কি দুজন ব্যতীত কোনো প্রতিষ্ঠাবান বুদ্ধিজীবী উচ্চবাচ্য করেননি। কেন এমন হলো? জবাবে সেই প্রথম কথাটি এসে পড়ে, বুদ্ধিজীবীরা সুবিধাবাদী, বিপদ আপদ এড়িয়ে চলাই স্বভাব। তাদের নিষ্ক্রিয়তার জন্য দোষ দিয়ে লাভ নেই, সচরাচর এমনটিই হয়ে থাকে। সেই সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী রকম ছিল? খুব বেশি দিনের কথা নয়, স্মৃতিতে এখনও তাজা রয়েছে। সামরিক সরকার গণতান্ত্রিক অধিকার কালো থলিতে পুড়ছে, প্রতিদিন ধরপাকড় চলেছে, প্রতি মাসে গুলি চলেছে, প্রতি বছরেই জনগণের রুদ্ররোষ উথলে উথলে উঠেছে। এসবের মধ্যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কোনো জাতীয় সম্ভাবনা আঁচ করতে পারেননি। বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, আমাদের কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বের কল্পনায় আভাসিত হয়নি। 2 যুগ 1 যুগ 6 বছর 2 বছর এমনকি 1 বছর আগের লেখা কোনো বইতে বাংলাদেশ যে স্বাধীন হতে পারবে তার ছিটে ফোটা উল্লেখও দেখাতে পাচ্ছি না। বাংলাদেশের জনগণই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।
ঘটনা ঘটেছে, ঘটনার নিয়মে বুদ্ধিজীবীদের মধ্যে তার কোনো তীব্র প্রতিক্রিয়া হয়নি। বাংলাদেশের মুক্তি সংগ্রামে বুদ্ধিজীবীদের দান নগণ্য। বলতে গেলে বুদ্ধিজীবীদের সচেতন দিক নির্দেশনা ব্যতি রেখেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে না, বাংলাদেশের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে তা আরও একবার সত্য বলে পরিণত হয়েছে। আসলে ঘটনা ঘটে যাওয়ার পর সকলে আপন আপন গর্ত থেকে শিয়ালের মতো বেরিয়ে সমস্বরে জয়ধ্বনি তুলেছেন। চিন্তাশীলতার লক্ষণই তো হলো সমাজের নানামুখী স্রোতের গতিধারা অনুধাবন করে একটা সামঞ্জস্য বিধান করার প্রচেষ্টা। বাঙালি জনগণের চেতনার ঘনত্ব অনুধাবন করতে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ কি সত্যি সত্যি অক্ষম ছিলেন? যদি তা না হয়, গোটা বাঙালি জাতির ইতিহাসে এমন একটি অভূতপূর্ব ঘটনা অনতিবিলম্বে ঘটতে যাচ্ছে, অন্তত তার জনছবিটিও কোনো সাংস্কৃতিক প্রয়াসের মধ্যে ছায়াপাত করল না কেন? ঘটনা ঘটলে তারপর চিন্তা করতে বসবে সকলের ক্ষেত্রে এ কেমন করে সত্য হয়? আমাদের দেশে আগাম চিন্তা করতে পারে এমন কোনো মানুষ কি ছিলই না? সংস্কৃতি বাস্তব রাজনীতিকে পথ দেখিয়ে থাকে, তা কি আমাদের দেশে মিথ্যে হয়ে গেল? এ সকল বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করার সময় এসেছে, কেননা চিন্তা কাজের সূক্ষ্ম শরীর। আমাদের সমাজ একটি বিরাট পরিবর্তনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সমাজের খোল নলচে দুই বদলে নতুন সমাজ সৃজন করার জোরালো দাবি সমাজের মর্মমূল থেকেই তীব্র বেগে স্ফুরিত হয়েছে। এই সৃজন প্রক্রিয়াকে বেগবতী ও পূর্ণাঙ্গতা দান করতে হলে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও প্রয়োজন অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ সমৃদ্ধশালী সুখী একটি মানব সমাজ সৃজন, একটি দীপ্তধারার সভ্যতা নির্মাণ এবং একটি বলবন্ত ফলবন্ত সংস্কৃতির অধিকারী হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং আরও ত্যাগ স্বীকার করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই নতুন সমাজের দুটি দিক, এক রাজনীতি, দুই সংস্কৃতি, একে অপরের পরিপূরক, একে অপরের থেকে আলাদা পথের গতি ও প্রাণরস আহরণ করে। রাজনীতিতে যেমন তেমন সাংস্কৃতিক সংগ্রামের প্রথম ধাপ হল অতীতের সংস্কৃতি প্রবাহ বিচার বিশ্লেষণ করে এবং হাঁ অথবা না এর দিক চিহ্নিত করা এবং প্রাণের ইশারাটুকুতে গতিময়তা দান। বাংলাদেশের বুদ্ধিজীবীরা অতীতে তাদের সামাজিক ভূমিকা যথাযথভাবে পালন করতে পারেনি, এ কথা সত্য। সেজন্য তাদের একতরফা দোষারোপ করলে কোনো লাভ হওয়ার কথা নয়। কোনো সমাজে কোনো বিশেষ ব্যক্তি যদি তার সামাজিক দায়িত্ব পালন করতে না পারেন, তার জন্য সে ব্যক্তি এবং সে সমাজ উভয়ই দোষী। কারণ ধরে নিতে হবে সেই সমাজের এমন কোনো ক্ষমতা নেই যার বলে ব্যক্তিকে দায়িত্ব পালনে বাধ্য করতে পারে এবং ব্যক্তির মনে এমন অনুপ্রেরণা সৃষ্টি করতে অপারগ যার ফলে ব্যক্তি আপনা থেকেই উদ্বুদ্ধ হয়ে সামাজিক দায়িত্ব পালন করে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা প্রাক স্বাধীনতাকালে তাদের সামাজিক দায়িত্ব পালন করেননি, তা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু কেন পারেননি তার কারণগুলো নির্মোহভাবে ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে। এই প্রবন্ধটি 1972 সালে লেখা, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে, যার হয়তো অনেক কথাই বর্তমানে আর প্রাসঙ্গিক নয়, কিন্তু আবার অনেক মর্মকথা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। আমরা জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় বেশ কিছু আলোকিত বুদ্ধিজীবীকে দেখেছি যারা আসলে অত্যন্ত প্রতিকূল সময়ের মধ্যে আপনার দেশকে আপনার পথ দেখিয়েছেন। তারা সোচ্চার ছিলেন, তাদের কণ্ঠ জোরালো ছিল এবং আমি বলবো যে তারা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু আমি যদি এক বছর পরে এসে বর্তমান সময়ের কথা বলি, তাহলে আবার আমরা নতুন করে কোনো একটা সংকটের মধ্যে পড়লাম কিনা সেটা নিয়ে নতুন করে চিন্তা করতে হয়, ভিন্নভাবে চিন্তা করতে হয়। কারণ আমার মনে হয় যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আমাদের সমাজ আজকে যেখানে এসে পৌঁছেছে, সেখানে কিন্তু আসলে সংকট খুব একটা কম নয়। আমাদের বিভক্তি, অসহিষ্ণুতা, কিছু কিছু ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিছু কিছু ক্ষেত্রে আপনার মব সন্ত্রাস, এগুলো কিন্তু মানুষের জনজীবনকে আসলে বিষিয়ে তুলছে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তো সেই বিষিয়ে ওঠা পরিস্থিতি, নিরাপত্তাহীন পরিস্থিতি, কিছু কিছু ক্ষেত্রে অসহিষ্ণু পরিস্থিতি, তো এই পরিস্থিতিগুলোর ক্ষেত্রে কি আমাদের দেশের বর্তমান বুদ্ধিজীবীরা বা আলোকিতজনরা মুখ খুলছেন? তারা কি কণ্ঠস্বর জোরালোভাবে ছাড়ছেন বা তারা কি প্রতিবাদ করছেন?
আসলে এটার বিচার আমি আপনাদের উপরই ছেড়ে দিতে চাই। তবে একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো বুদ্ধিজীবী, কোনো শিক্ষাবিদ বা অন্য পেশাজীবী তারা আসলে কখন কোন প্রেক্ষাপটে প্রতিবাদী হবেন, প্রতিবাদ জানাবেন, রাস্তায় নামবেন, মাঠে নামবেন বা কঠোর অবস্থান নেবেন, এটা কিন্তু তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তার সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনার শ্রদ্ধা করি। কেউ যদি মনে করে হ্যাঁ তিনি আসলে একসময়ে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছেন, এখন তিনি ভূমিকা রাখতে চান না, আমাদের কিন্তু তার সেই অবস্থানের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, এর জন্য হয়তো কেউ বলতে পারেন তিনি সুবিধাবাদী, এর জন্য হয়তো তিনি বলতে পারেন যে তিনি এখন সুবিধা পাচ্ছেন, এই প্রেক্ষাপটে আলোচনা হতে পারে। কিন্তু যিনি আসলে প্রতিবাদ করছেন না, প্রতিবাদী হচ্ছেন না বা নিশ্চুপ আছেন, আমার মনে হয় তার প্রতি অশ্রদ্ধা প্রকাশের কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা কামনা করতে পারি তার উচ্চকিত কণ্ঠস্বর, নানা ধরনের অনিয়ম, নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের অসহিষ্ণুতা তার বিপরীতে, এবং তিনি যদি উচ্চকিত নাও হন, উচ্চকণ্ঠ নাও ছাড়েন, তাতেও আমি দোষের কিছু দেখি না। কারণ কোন ব্যক্তি, কোন বুদ্ধিজীবী কখন কিভাবে কোন ঘটনার প্রতিবাদ করবেন, এটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। দিন শেষে যাই হোক না কেন, আমাদের সমাজে আসলে বুদ্ধিজীবীদের একটা বড় ভূমিকা আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই বুদ্ধিজীবীরা যুগে যুগে আমাদেরকে পথ দেখাবেন এবং নানা সংকটে, এটা যেমন গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, আবার যদি তারপরে যদি আমাদেরকে নতুন কোনো যুদ্ধের সম্মুখীন হতে হয়, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার অথবা ভোটের অধিকার অথবা ধর্মীয় স্বাধীনতা অথবা ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, তো এরকম বিষয়গুলো যখন আমাদের কাছে নতুন করে আসলে চ্যালেঞ্জ তৈরি হবে, নতুন করে আসলে সংকট তৈরি হবে, আমি প্রত্যাশা করি বাংলাদেশের আলোকিত বুদ্ধিজীবীরা আবারও সোচ্চার হবেন, আবারও কণ্ঠ ছাড়বেন। বুদ্ধিজীবী, সুবিধাবাদী বুদ্ধিজীবী যে কথাটি আহমদ ছফা বলে গেছেন, সেই কথাটিকে অন্তরে ধারণ করে কেউ না কেউ আবার গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আমাদের সমাজের সামনে, আমাদের পুরো দেশের সামনে আবির্ভূত হবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।